প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা এবং নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের এই পর্বে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান। আশা করি এই ব্যাখ্যাসহ সমাধানগুলো তোমাদেরকে ভালো প্রস্তুতি নিতে সহায়তা করবে, পরীক্ষায় ভালো করতে সহায়তা করবে। আমরা প্রত্যেকটি বোর্ড নিয়ে ধারাবাহিকভাবে ব্যাখ্যাসহ উত্তর প্রকাশ করছি। আশা করি প্রত্যেকটি ভিডিও যদি তোমরা দেখতে পারো, তোমাদের ইংরেজি ব্যাপকভাবে উন্নতি লাভ করবে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করতে যাচ্ছি। আমরা জানি ইংরেজি প্রথম পত্রে 3টি প্যাসেজ আসে, তার মধ্য থেকে 2টি প্যাসেজ আসে বই থেকে এবং 1টি প্যাসেজ আসে বই বাহির থেকে। এই টোটাল 3টি প্যাসেজ থাকে এবং রাইটিং পার্টের জন্য রয়েছে 50 মার্কস আর রিডিং টেস্টের জন্য রয়েছে 50 মার্কস। তাহলে শুরু করছি। প্রথমেই আমি প্যাসেজটি অর্থ সহকারে পড়ব, যাতে তোমরা খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারো এবং ভবিষ্যতে এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা যেন অনায়াসে দিতে পারো, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এখন প্যাসেজটি পড়ব এবং আনুষঙ্গিক আলোচনা করব। এটি একটি দেশ নিয়ে, মালদ্বীপ নিয়ে আলোচনা করা হয়েছে। দ্য মালদ্বীপস ইজ ফেমাস অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন। মালদ্বীপ বিখ্যাত, ফেমাস মানে হলো বিখ্যাত, অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন পর্যটকদের গন্তব্যস্থান হিসেবে, বিকজ অফ কারণ, ইটস এনজয়েবল ওয়েদার, হেভেনলি বিচেস অ্যান্ড লেগুনস, লাক্সারিয়াস হলিডে রিসোর্টস অ্যান্ড দ্য পিস লাভিং পিপুল। এটার কারণ হলো এখানে রয়েছে উপভোগ্য আবহাওয়া, হেভেনলি বিচেস চমৎকার স্বর্গের মতো যে সমুদ্র সৈকত রয়েছে এবং জলাশয় রয়েছে, লেগুন মানে হলো উপহ্রদ, লবণাক্ত পানির অগভীর হ্রদকে লেগুন বলা হয়, লাক্সারিয়াস হলিডে রিসোর্টস বিলাসবহুল ছুটি কাটানোর অবকাশ কেন্দ্র রয়েছে, অ্যান্ড দ্য পিস লাভিং পিপুল এবং এখানে রয়েছে শান্তিপ্রিয় মানুষ। এগুলোর জন্য মালদ্বীপ বিখ্যাত ট্যুরিস্টদের ডেস্টিনেশন হিসেবে। ডেস্টিনেশন মানে গন্তব্যস্থান। বিং অ্যান আইল্যান্ড কান্ট্রি, আমরা জানি মালদ্বীপ একটি দ্বীপ রাষ্ট্র, অনেকগুলো দ্বীপের সমন্বয়, প্রায় 1200 দ্বীপ রয়েছে মালদ্বীপে। ইট এনজয়েস এ প্লিজেন্ট ওয়েদার থ্রু আউট দ্য ইয়ার, সারা বছরই এখানে একটি সুখকর আবহাওয়া বিরাজমান থাকে। দ্য মালদ্বীপস হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ব্র্যান্ড ফর দ্য বিচ, রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন ইন 2008। 2008 সালে মালদ্বীপকে র্যাঙ্ক করা হয়েছে, ঘোষণা করা হয়েছে বেস্ট কান্ট্রি বিচের জন্য, রেস্ট নেওয়ার জন্য এবং রিল্যাক্সেশনের জন্য, অর্থাৎ সমুদ্র সৈকত, বিশ্রাম, এগুলোর জন্য 2008 সালে মালদ্বীপকে বিশ্বের নাম্বার 1 কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে। 2008 সালে ঠিক একই বছর, ইন দ্য সেম ইয়ার, ইট ওয়াজ অলসো র্যাঙ্কড সেকেন্ড, দ্বিতীয় হিসেবে ঘোষণা করা হয়েছে অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ব্র্যান্ড ফর ন্যাচারাল বিউটি। এটার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এটার জন্য বিশ্বে এটা দ্বিতীয় স্থান অধিকার করেছে। বোঝাই যাচ্ছে কত সুন্দর একটি দেশ, চমৎকার একটি দেশ। ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, চারটিখানি কথা নয়, কাজেই অসাধারণ একটি দেশ মালদ্বীপস। কিন্তু এই মালদ্বীপ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার বিষয় রয়েছে। আমরা নিচের প্যারাটা পড়লেই উদ্বিগ্ন হওয়ার কারণটা জানতে পারবো। The Maldives is well known for being the lowest country in the world. মালদ্বীপ সুপরিচিত লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে, অর্থাৎ সর্বনিচু, সবচেয়ে নিচু, সমুদ্র লেভেল থেকে খুব কাছাকাছি, অর্থাৎ সমুদ্রর যে লেভেল, পানির যে লেভেল সেটা থেকে খুব উঁচু নয়, এটার জন্য মালদ্বীপ সুপ্রসিদ্ধ। তাহলে নিশ্চয় একটা আতঙ্কের বিষয় এটি। আনফর্চুনেটলি দিস স্মল কান্ট্রি উইথ আইডিয়ালিক ন্যাচারাল বিউটি ইজ আন্ডার থ্রেট। দুর্ভাগ্যজনকভাবে এই ছোট্ট দেশটি চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের যে রয়েছে সেটা এখন হুমকির সম্মুখীন ফ্রম রাইজিং সি লেভেলস। সি লেভেল বেড়ে যাওয়ার কারণে, আর সি লেভেলটা বাড়ছে কেন? ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের কারণে। ডিউ টু মানে হলো কারণ, গ্লোবাল ওয়ার্মিং মানে হলো বৈশ্বিক উষ্ণতা বা উষ্ণায়ন। Most of the country is just 1.5 meters above sea level with a highest point of 2.3 meters.
অত্যন্ত উদ্বেগজনক সেন্টেন্স এটি। মোস্ট অফ দ্য কান্ট্রি ইজ জাস্ট, অধিকাংশ দেশই সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার উঁচুতে অবস্থিত, এবং এটার যে সর্বোচ্চ যে উঁচু স্থানটা সেটা মাত্র 2.3 মিটারস। তাহলে এটা উদ্বিগ্নর বিষয়। পৃথিবীর সর্বোচ্চ স্থান যেটা তোমরা নিশ্চয়ই জানো, মাউন্ট এভারেস্টের যে চূড়া, হিমালয় পর্বতে অবস্থিত মাউন্ট এভারেস্টের চূড়া, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে 8848.86 মিটার উঁচুতে অবস্থিত। তাহলে বোঝা যাচ্ছে মালদ্বীপের উচ্চতা কত কম। Many predictions have been made, অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে উইথ রেসপেক্ট টু দ্য মালদ্বীপস, মালদ্বীপ সম্পর্কে, বিং সুয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য রাইজিং ওয়াটার লেভেল ইন দ্য ইন্ডিয়ান ওশান, অর্থাৎ এটা আস্তে আস্তে সুয়েপ্ট অ্যাওয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে রাইজিং ওয়াটার লেভেলের দ্বারা, ক্রমবর্ধমান ওয়াটার লেভেল দ্বারা ভারত মহাসাগরে, অর্থাৎ ক্রমান্বয়ে এটা হুমকির সম্মুখীন হচ্ছে, ক্রমান্বয়ে এটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ইট ওয়াজ ইভেন সিন ডিউরিং দ্য সুনামি অফ 2004, এমনকি 2004 সালে সুনামিতে দেখা গেছে, 2004 সালে বিশাল একটি সুনামি হয়েছিল, যেই সুনামিতে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল। সেই সুনামিতে that many of the islands dry parts were flooded by water shrinking the islands, অনেক শুষ্ক জায়গাকে প্লাবিত করেছিল এবং আইল্যান্ডটিকে অর্থাৎ মালদ্বীপকে সংকুচিত করে ফেলেছিল। The government of the Maldives has begun to purchase land from nearby countries, তাই সরকার কি করছে, began to purchase, ক্রয় করতে শুরু করেছে land from the nearby countries, পার্শ্ববর্তী দেশ থেকে জমি, in case, যদি the islands go under water, যদি এই দ্বীপগুলো পানির নিচে চলে যায়, সেখানে বসবাস করার জন্য মালদ্বীপ সরকার পার্শ্ববর্তী দেশ থেকে জমি ক্রয় করা শুরু করেছে। In order to highlight the threats of global warming to its low-lying islands, এটা যে low-lying islands এটাকে হাইলাইট করার জন্য, বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য, the government of the Maldives held a cabinet meeting underwater in 2009, মালদ্বীপ সরকার একটি ক্যাবিনেট মিটিং, মন্ত্রী পরিষদ সভার মিটিং করেছে 2009 সালে পানির নিচে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার ক্যাবিনেট মিটিং ইন দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর ইতিহাসে প্রথম ক্যাবিনেট মিটিং অর্থাৎ মন্ত্রী পরিষদ সভার মিটিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট টুক প্লেস আন্ডার ওয়াটার, যেটা পানির নিচে সংগঠিত হয়েছে। দ্য মিটিং টুক প্লেস অ্যাবাউট 5 মিটার্স আন্ডার ওয়াটার, 5 মিটার গভীরে হয়েছিল, ইন এ ব্লু গ্রিন লেগুন, নীল সবুজ একটি লেগুনে, অন এ স্মল আইল্যান্ড, ছোট্ট একটি দ্বীপে। ওয়াইল মিটিং the cabinet signed a document calling on all nations to cut their carbon emissions, কার্বন ইমিশনকে কমিয়ে দেওয়ার জন্য এই ক্যাবিনেট একটি ডকুমেন্টে সাইন করেছিল। কার্বন ইমিশনকে কেন কমাতে বলেছে? কার্বন পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে, আর পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার অর্থ হলো বরফ গলে যাচ্ছে, আর্কটিক রিজিয়নে যে বরফ রয়েছে, বরফের পাহাড়গুলোকে গলিয়ে দিচ্ছে, ফলশ্রুতিতে সাগরের লেভেল বেড়ে যাচ্ছে, সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, নিচু নিচু এলাকাগুলো হুমকির মুখে পড়ছে। আর যেহেতু মালদ্বীপ একটি লোয়েস্ট কান্ট্রি, তাই সে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই বিশ্ববাসীর কাছে তারা আহ্বান জানিয়েছে কার্বন এমিশন হ্রাস করার জন্য, কমানোর জন্য। আশা করি বন্ধুরা তোমরা এই প্যাসেজটি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি এমসিকিউতে, মাল্টিপল চয়েস কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য ট্যুরিস্ট হ্যাভ এ গ্রেট ড্যাশ ফর ভিজিটিং দ্য মালদ্বীপস। আমরা খেয়াল করছি এখানে দ্য মালদ্বীপস আছে, এখানেও দ্য মালদ্বীপস আছে, এখানেও দ্য মালদ্বীপস আছে। অর্থাৎ মালদ্বীপস হলো এমন একটি দেশ যার পূর্বে আমরা আর্টিকেল দা ইউজ করতে পারি। সাধারণত দেশের নামের পূর্বে দা ইউজ করা হয় না, কিন্তু এক্ষেত্রে মালদ্বীপস ব্যতিক্রম। ঠিক এরকমভাবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, ইউএসএ, ইউকে ইত্যাদি।
প্রথম এমসিকিউ, দ্য ট্যুরিস্ট হ্যাভ এ গ্রেট ড্যাশ ফর ভিজিটিং দ্য মালদ্বীপস। ট্যুরিস্টদের রয়েছে ডিভিশন মানে ভক্তি, অ্যাট্রাকশন মানে আকর্ষণ, ডেস্টিনেশন গন্তব্য, অ্যাটেনশন মনোযোগ। এখানে মূলত অ্যান্সারটি হবে অ্যাট্রাকশন। Which of the following words best describes the weather of Maldives? Unpleasant, tropical, ট্রপিক সংক্রান্তকে ট্রপিক্যাল বলা হয়, অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় এলাকাকে ট্রপিক্যাল বলা হয়, ওয়ার্ম উষ্ণ, এনজয়েবল। তাহলে নিশ্চয়ই এনজয়েবল হবে মালদ্বীপের ওয়েদার, এনজয়েবল। সি নম্বর, দ্য মালদ্বীপস ইজ ওয়েল রিকগনাইজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর ইটস। মালদ্বীপকে সারা বিশ্বে পরিচিত কি হিসেবে? তার একটা এক্সেপশনাল পরিচয় হলো লোয়েস্ট ল্যান্ড। During the tsunami of 2004, many parts of the country were submerged. Submerged মানে ডুবে যাওয়া, dried মানে শুকিয়ে যাওয়া, uprooted উচ্ছেদ হয়ে যাওয়া, eroded ক্ষয় হয়ে যাওয়া। Submerged হয়েছিল অর্থাৎ ডুবে গিয়েছিল। The word idyllic in the phrase idyllic natural beauty means very beautiful. Number F, global warming is a threat to the Maldives. Threat মানে হুমকি, victim এটা মিলে না, গ্লোবাল ওয়ার্মিং ইজ এ ভিকটিম। গ্লোবাল ওয়ার্মিং ক্ষতিগ্রস্ত, ভিকটিম মানে যে ক্ষতিগ্রস্ত তাকে ভিকটিম বলা হয়। ডেঞ্জারাস বিপজ্জনক, ইজ এ ডেঞ্জারাস এটা অ্যাডজেক্টিভ, এটা হবে না, এটাও হবে না। ওয়ার্মিং এটা না, থ্রেটই হবে। থ্রেট টু দ্য মালদ্বীপস। The Maldives is faced with the threat of disappearing from the map. এভাবে যদি চলতে থাকে এক সময় ম্যাপ থেকে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, নিখোঁজ হয়ে যাবে। এই হলো এমসিকিউর অ্যান্সারগুলো। এবার চলে যাচ্ছি 2 নম্বরে। Why is the Maldives a remarkable tourist spot? প্রথম সেন্টেন্সে কিন্তু এই অ্যান্সারটি রয়েছে। The Maldives is a famous as a tourist destination. আমরা ডেস্টিনেশন না বলে টুরিস্ট স্পট কথাটি ইউজ করব। বিকজ অফ ইটস এনজয়েবল ওয়েদার, হেভেনলি বিচেস অ্যান্ড লেগুনস, লাক্সারিয়াস হলিডে রিসোর্টস অ্যান্ড দ্য পিস লাভিং পিপুল। এই ফুল স্টপ পর্যন্ত আমরা লিখে দিব, তাহলেই 1 নম্বর প্রশ্ন উত্তরটি পেয়ে যাব। Why is 2008 a significant year for the Maldives? 2008 সালটি মালদ্বীপের জন্য কেন একটি গুরুত্বপূর্ণ বছর? সিগনিফিক্যান্ট ইয়ার, দুটি কারণে গুরুত্বপূর্ণ। একটি কারণ হলো যে এই সালে মালদ্বীপকে র্যাঙ্ক করা হয়েছিল, দ্য মালদ্বীপস হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ব্র্যান্ড ফর বিচ রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন ইন 2008। ঠিক একই বছর, ইন দ্য সেম ইয়ার, ইট ওয়াজ অলসো র্যাঙ্কড সেকেন্ড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ব্র্যান্ড ফর ন্যাচারাল বিউটি। সুতরাং এখান থেকে আমাদের প্রশ্নটি তৈরি করতে হবে। প্রশ্নটি তৈরি করার জন্য আমরা এভাবে উত্তরটি শুরু করতে পারি। 2008 is a significant year for the Maldives as it has been ranked as the best country brand for beach rest and relaxation. ফুল স্টপ দিয়ে দিব, ইন দ্য সেম ইয়ার দিয়ে পুরো সেন্টেন্সটি হুবহু তুলে দিব। নাম্বার সি, হোয়াট মে হ্যাপেন টু দ্য মালদ্বীপস ওয়িং টু গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মালদ্বীপের কি হতে পারে? এটা আমরা বুঝতেই পারছি মালদ্বীপের কি হতে পারে। এটা পানির নিচে চলে যেতে পারে, মে গো আন্ডার ওয়াটার, পানির নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে। মে ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য ম্যাপ, ম্যাপ থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। হোয়াট হ্যাপেন টু দ্য মালদ্বীপস ডিউরিং দ্য সুনামি অফ 2004? 2004 সালে যে সুনামি হয়েছিল, সুনামি শব্দের অর্থ হলো সমুদ্রের ঢেউ। সেই সুনামিতে কি হয়েছিল? হোয়াট হ্যাপেন টু দ্য মালদ্বীপস? মালদ্বীপের অনেক এলাকা প্লাবিত হয়েছিল ডিউরিং দ্য সুনামি অফ, আমরা এখান থেকে শুরু করব। দ্যাট মেনি অফ দ্য আইল্যান্ডস ড্রাই পার্টস ওয়ার ফ্লাডেড বাই ওয়াটার্স শ্রিঙ্কিং দ্য আইল্যান্ডস। আইল্যান্ডকে সংকুচিত করে ফেলেছিল, রাষ্ট্রটিকে সংকুচিত করে ফেলেছিল এবং অনেক শুষ্ক জায়গা পানির নিচে চলে গিয়েছিল। ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া অফ হ্যাভিং এ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার? আমরা জানি পানির নিচে তারা একটা মিটিং করেছিল, মন্ত্রিসভার মিটিং। তোমার কাছে জানতে চেয়েছে তুমি এটা সাপোর্ট করো কিনা।
ইয়েস বলাটাই যুক্তিসঙ্গত। ইয়েস আই সাপোর্ট দ্য আইডিয়া অফ হ্যাভিং এ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার, ফুল স্টপ। প্রথম অংশের অ্যান্সার হয়ে গেল। হোয়াট কুড বি দ্য রিজন ফর হোল্ডিং সাচ এ স্ট্রেঞ্জ মিটিং? এটা রিজনটা হলো দৃষ্টি আকর্ষণ করা, সারা ওয়ার্ল্ডের দৃষ্টি আকর্ষণ করা। এই যে ইন অর্ডার টু হাইলাইটস দ্য থ্রেটস, এই জায়গাটির জন্যই মিটিংটা হয়েছিল। হাইলাইট দ্য থ্রেটস অফ গ্লোবাল ওয়ার্মিং টু ইটস লো লাইং আইল্যান্ডস, এর যে নিচু যে আইল্যান্ডগুলো আছে সেটা যে হুমকির সম্মুখীন পড়েছে সেটাকে তুলে ধরার জন্য তারা এই মিটিংটা করেছে বিশ্ববাসীর কাছে। বিশ্বের যে উন্নত রাষ্ট্রগুলো আছে যারা কার্বন নিঃসরণ করে থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তোমাদের সুবিধার জন্য পাশে অ্যান্সার দিয়ে দেওয়া হলো, প্রয়োজনে পজ দিয়ে অ্যান্সারটি দেখে নাও। এখন আমি 2 নম্বর প্যাসেজটি পড়ব, যার জন্য এই প্যাসেজটি পরে আমাকে ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে চলো এটি শুরু করি। দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, বাংলাদেশি মডার্ন আর্টের অগ্রপথিক। পায়োনিয়ার শব্দের অর্থ হলো অগ্রপথিক। জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেমড ফর হিজ বেঙ্গল ফ্যামিন স্কেচেস, তিনি সর্বত্র অ্যাক্লেমড স্বীকৃত ফর হিজ বেঙ্গল ফ্যামিন স্কেচেস, দুর্ভিক্ষ নিয়ে আঁকা ছবিগুলোর কারণে। থ্রো এ সিরিজ অফ স্কেচেস, বেশ কিছু ছবি আঁকার মাধ্যমে জয়নুল নট অনলি ডকুমেন্টেড, অর্থাৎ দলিলপত্র দ্বারা কোনো কিছু প্রমাণ করাকে ডকুমেন্ট বলা হয়, তিনি শুধুমাত্র ডকুমেন্ট করেননি দ্য হার্স ফ্যামিন অফ 1940, 1940 সালের রুক্ষ যে দুর্ভিক্ষ হয়েছিল সেটা, বাট অলসো শোড, বরং তিনি দেখিয়েছেন ইটস সিনিস্টার, এটার অশুভ ফেস, মুখ, অশুভ চেহারা দেখিয়েছিলেন। থ্রু দ্য স্কেটাল ফিগার্স, কঙ্কাল চেহারার মাধ্যমে, কঙ্কাল শরীরের মাধ্যমে, অব দ্য পিপুল ডেস্ট্রাইড, যারা অবধারিত ছিল, টু ডাই, মারা যাবে, অফ স্টারভেশন, অনাহারে, ইন এ ম্যানমেড প্লাইট, প্লাইট মানে দুর্দশা, দুঃখ দুর্দশা, মানুষের তৈরি দুঃখ দুর্দশায় মৃত্যুর মুখে পতিত হওয়া মানুষের কঙ্কালের ছবি এঁকে তিনি বিখ্যাত হয়েছিলেন। জয়নুল ডেভেলপড এ ন্যাক ফর ড্রয়িং, ন্যাক মানে হলো স্কিল, দক্ষতা। জয়নুল দক্ষতা অর্জন করেছেন ফর ড্রয়িং অ্যান্ড পেন্টিং হোয়েন হি ওয়াজ এ হাই স্কুল স্টুডেন্ট, তিনি যখন হাই স্কুল স্টুডেন্ট ছিলেন তখনই কিন্তু তিনি এই দক্ষতা অর্জন করেছেন। আফটার কমপ্লিটিং হাই স্কুলের পড়াশোনা শেষ করার পর হি গট অ্যাডমিশন টু দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট কলকাতা, কলকাতার সরকারি আর্ট স্কুলে ভর্তি হলেন। হি গ্রাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস ইন 1938, তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে 1938 সালে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড টিচার অফ দ্য আর্ট স্কুল হোয়াইল হি ওয়াজ স্টিল এ স্টুডেন্ট দেয়ার, তাকে টিচার হিসেবে আর্ট স্কুলে নিযুক্ত করা হলো যখন তিনি তখনও একজন স্টুডেন্ট ছিলেন সেখানকার। হি অলসো অ্যাটেন্ডেড দ্য স্লেড স্কুল অফ আর্টস লন্ডন ইন 1951 to 1952, 1951-52 সালে দ্য স্লেড স্কুল অফ আর্টসে তিনি অংশ নিয়েছিলেন, যোগদান করেছিলেন। জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট, জয়নুল আবেদিনকে স্থপতি বলা হয়, জনক বলা হয় বাংলাদেশি আর্টের। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যান্ড আর্নড ইন্টারন্যাশনাল রিপুটেশন, তিনি ছিলেন একজন আর্টিস্ট যার রয়েছিল অসাধারণ প্রতিভা এবং তিনি অর্জন করেছেন আন্তর্জাতিক সুনাম, আন্তর্জাতিক খ্যাতি। ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিজনারি কোয়ালিটিস, তার এই আর্টিস্টিক এবং ভিজনারি, আর্টিস্টিক হলো শিল্প কৌশল, নিপুণতা, ভিজনারি দূরদর্শন গুণাবলীর জন্য হি ইজ রেফার্ড to as the শিল্পাচার্য meaning great teacher of art in বাংলাদেশ, তাকে শিল্পাচার্য উপাধিতে ভূষিত করা হয়েছে যার অর্থ হলো গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে তার নামের সাথে শিল্পাচার্য যুক্ত করা হয়েছে। হি ডিজাইন্ড দ্য পেজেস অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের পেজের ডিজাইন করেছেন। হি ফাউন্ডেড দ্য ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁ, সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠা করেছেন তিনি। অ্যান্ড অলসো জয়নুল আবেদিন
সংগ্রহশালা, a gallery of his own works in Mymensingh in 1975 1975 সালে ময়মনসিংহে জয়নুল আবেদিন সংগ্রহশালা নামে একটি গ্যালারি তিনি তৈরি করেছেন। তাহলে চলো আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করি। জয়নুল আবেদিন হ্যাড ড্যাশ পটেনশিয়ালিটি, এখানে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব, গ্রেট শব্দটি ইউজ করতে পারি। জয়নুল আবেদিন হ্যাড গ্রেট পটেনশিয়ালিটি টু বিকাম অ্যান আর্টিস্ট, আর্টিস্ট হওয়ার বেশ বিশাল সম্ভাবনা ছিল তার মধ্যে। হি ইজ দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি আর্ট, তিনি ছিলেন বাংলাদেশি আর্টের পথিকৃৎ, অগ্রপথিক। হি লাভড নেচার অ্যান্ড আর্ট ফ্রম হিজ বয়হুড অথবা চাইল্ডহুড, শৈশবকাল থেকেই তিনি নেচার এবং আর্টকে ভালোবাসতেন। হি শোড হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস ইন হিজ স্টুডেন্ট লাইফ। গ্রাজুয়েটিং উইথ ক্রেডিট, কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, অবশ্যই কৃতিত্বের সাথেই করেছেন কারণ তিনি ফার্স্ট ক্লাসে ফার্স্ট পজিশন অর্জন করেছিলেন, প্রথম শ্রেণীতে প্রথম স্থান, অর্থাৎ প্রথম বিভাগ পেয়েছেন এবং যতজন ছিল তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। He served as a teacher for many years. He showed his talent in different sketches. অনেক টিচার হিসেবে তিনি বেশ কিছুদিন কাজ করেছেন। He showed his talent, তিনি তার প্রতিভা দেখিয়েছেন বিভিন্ন স্কেচের মাধ্যমে, বিভিন্ন ছবি আঁকার মাধ্যমে। In his different sketches, dash sketches were acclaimed both nationally and internationally. আমরা জানি তিনি বেশ পরিচিত ফেমিন স্কেচেসের জন্য, তাহলে এটা ফেমিন শব্দটি ইউজ করব। হি ইজ অলসো ফেমাস ফর ডিজাইনিং দ্য পেজেস অফ কনস্টিটিউশন অ্যান্ড ফাউন্ডিং দ্য ফোক আর্ট মিউজিয়াম, তিনি ছিলেন ফাউন্ডার ফোক আর্ট মিউজিয়ামের। সর্বশেষ যে প্যাসেজটি রয়েছে এটা আমরা পড়ব, পরে 4 নম্বরের অ্যান্সার লিখব এবং একটি সামারিও লিখতে হবে। 2018 সালের একটি ঘটনা। অন 23 জুন 2018, 12 Thai young footballers, অর্থাৎ থাইল্যান্ডের 12 জন তরুণ ফুটবলার অ্যালং উইথ দেয়ার কোচ, তাদের কোচ সহ মিসড ইন এ ক্যাব নেটওয়ার্ক ইন চিয়াং রাই প্রভিন্স ইন থাইল্যান্ড। থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশে একটি ক্যাব নেটওয়ার্ক মানে হলো গুহার ভিতরে অনেক এদিক সেদিক যাওয়ার বিভিন্ন রাস্তা থাকা, সেটাকে ক্যাব নেটওয়ার্ক বলে। দ্যাট মিন্স অনেক একটি গুহা প্রবেশ করা এবং সেই গুহা দিয়ে অনেক দূর বিভিন্ন দিকে এটা সেটা থাকাকে ক্যাব নেটওয়ার্ক বলে। নেটওয়ার্ক মানে হলো জালের বিস্তৃতি। ফ্রম দ্য নেক্সট ডে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি, নেক্সট ডে মিন্স 24 জুন, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি বিকেম ওরিড ফর দেম, তাদের জন্য উদ্বিগ্ন হয়ে গেল যে এরা এই ক্যাব নেটওয়ার্কে প্রবেশ করেছিল, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন। দেয়ার এজ ওয়ার বিটুইন 11 to 16, তাদের বয়স ছিল 11 থেকে 16, অ্যান্ড দেয়ার কোচ ওয়াজ 25, এবং তাদের কোচের বয়স ছিল 25। তাহলে বোঝাই যাচ্ছে সবারই বয়স কম। দ্য ফুটবল টিম হ্যাড বিন অন অ্যান এক্সপ্লোরেশন টু দ্য ক্যাব নেটওয়ার্ক ফলোয়িং এ গেম, তারা একটা বিভিন্ন ধরনের এক্সপ্লোরেশন করছিল, বিচরণ করছিল খেলাধুলার অংশ হিসেবে, গেমের অংশ হিসেবে। দ্য গ্রুপ বিকেম স্ট্রান্ডেড, এই গ্রুপ আটকে গেল আফটার মনসুন রেইন, বৃষ্টি হওয়ার পর। হ্যাড কজ দ্য ক্যাব সিস্টেম টু ফ্লাড, ক্যাবের যে পথগুলো ছিল সেগুলো প্লাবিত হয়ে গেল। দ্য ক্যাব সিস্টেম নেমড থাম লুয়াং ইজ 10 কিলোমিটার্স লং, 10 কিলোমিটার্স লং। এই থামলুয়াং 10 কিলোমিটার লম্বা ছিল, বোঝাই যাচ্ছে বিশাল বড় নেটওয়ার্ক। ইট ইজ এ স্ন্যাকিং রুট, স্ন্যাক মানে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা ছিল। হুইচ হ্যাজ এ নাম্বার অফ চেম্বার্স অলরেডি সাবমার্সড ইন ওয়াটার, যার বেশ কিছু কক্ষ ছিল যেগুলো পানিতে ডুবে গিয়েছিল। ইট টুক 6 আওয়ার্স টু গেট ওয়ার ফুটবলাররা যেখানে ছিল সেখানে পৌঁছাতে 6 ঘন্টা সময় লেগেছিল। অ্যান্ড 5 আওয়ার্স টু কাম ব্যাক টু ক্যাব এন্ট্রান্স, এবং 5 ঘন্টা লেগেছিল গুহার প্রবেশ পথে ফিরে আসতে। দ্য রেস্কিউয়ার্স বিগান দেয়ার এক্সপিডিশন
অর্থাৎ তাদেরকে খুঁজে পাওয়ার জন্য 6 ঘন্টা লেগেছিল তারা যেখানে আছে সেই স্থানে পৌঁছাতে, এবং 5 ঘন্টা লেগেছিল যে স্থান দিয়ে তারা গুহায় প্রবেশ করেছিল সেই স্থানে ফিরে আসতে। থাই রেস্কিউয়ার্স বিগেন দেয়ার এক্সপেডিশন। থাই উদ্ধারকর্মীরা, রেস্কিউয়ার্স মানে উদ্ধারকর্মী, তারা শুরু করলো তাদের অভিযান টু ফাইন্ড আউট দ্যাম আফটার দ্য মিসিং। তাদের নিখোঁজ হওয়ার পর খুঁজে বের করার জন্য তারা তাদের অভিযান শুরু করেছিল। ইন্টারন্যাশনাল রেস্কিউ টিম অলসো জয়েন্ট দ্যাম। আন্তর্জাতিক উদ্ধারকারী দলও তাদের সাথে যুক্ত হলো। অন জুলাই 3 দ্য ফুটবলার্স ওয়ার ডিসকভার্ড অ্যালাইভ বাই এ ব্রিটিশ ডাইভার। জুলাইয়ের 3 তারিখ এই ফুটবলারদেরকে জীবিত পেলেন একজন ব্রিটিশ ডাইভার। ডাইভার মানে হলো ডুবুরি, কারণ গুহার অধিকাংশ চেম্বার ডুবে গিয়েছে। একজন ডাইভার গিয়ে তাদেরকে জীবিত অবস্থায় পেলেন। স্পেন্ডিং 9 days ইন ডার্কনেস দে ওয়ার সাফারিং ফ্রম হাঙ্গার। 9 দিন তারা অন্ধকারে আটকে ছিল, তারা ক্ষুধায় আক্রান্ত ছিল। A Thai rescue died while he was supplying them food and other necessities. একজন থাই রেস্কিউয়ার, একজন থাই উদ্ধারকর্মী মারা গিয়েছিল তিনি যখন তাদেরকে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছিলেন, অর্থাৎ তাদেরকে কিভাবে জীবিত রাখা যায় সেই চেষ্টাটা যখন করছিলেন তখন তিনি মারা যান। গেটিং ওয়েদার ফোরকাস্ট, আবহাওয়ার পূর্বাভাস পেয়ে দ্য রেস্কিউ টিম প্ল্যান টু রেস্কিউ দ্যাম ইমিডিয়েটলি। তারা খোঁজখবর নিল কখন বৃষ্টি হবে বা কখন বৃষ্টি হবে না, তারপর সে অনুযায়ী তারা তাদের উদ্ধার কার্যক্রম শুরু করলো। নেভি ডাইভার্স, নৌবাহিনীর ডুবুরিরা হ্যাড টু লিড দ্য বয়েজ অ্যালং দ্য আন্ডারওয়েজ পথ ফ্রম দ্য কেপ। তারা তাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছিল। অন জুলাই 8 4 বয়েজ ওয়ার রেস্কিউড। জুলাইয়ের 8 তারিখ 4 জন বালককে উদ্ধার করা হয়। ফাইনালি অল 13 ওয়ার রেস্কিউড ইন দ্য নেক্সট 3 days। পরবর্তী 3 দিনে সবাইকে উদ্ধার করা হয়, অর্থাৎ 12 জন টিনেজার্স এবং একজন কোচ, মোট 13 জন ছিল। এই 13 জনকে উদ্ধার করতে 4 দিন সময় লেগেছিল এবং এটা একটা বিশাল সাফল্য ছিল রেস্কিউয়ারদের, যে এরকম পজিশন থেকে তাদেরকে জীবিত উদ্ধার করে নিয়ে আসা, যদিও তাদের একজনকে প্রাণ হারাতে হয়েছিল। তাহলে দেখি আমরা একটি সত্য ঘটনা জানলাম, সেই ঘটনার আলোকে আমাদেরকে 4 নম্বরের অ্যান্সার লিখতে হবে। কি অ্যান্সার লিখতে হবে উপরে টাইটেল দেখলেই বোঝা যাবে। 12 থাই ফুটবলার্স মিসড। কোথায় তারা মিস হয়েছিল? তারা মিস হয়েছিল ইন এ ক্যাব নেটওয়ার্ক ইন চিয়াং রাই প্রভিন্স ইন থাইল্যান্ড। আমাদেরকে এই এতটুকু অ্যান্সার লিখতে হবে। ইন এ ক্যাব নেটওয়ার্ক ইন চিয়াং রাই প্রভিন্স ইন থাইল্যান্ড, এতটুকু লিখতে হবে আমাদের অ্যান্সার এ নম্বরের জন্য, 1 নম্বরের জন্য। নাম্বার 2, তারা মিসিং হয়েছিল 23-তে আমরা জেনেছি। আর ইন্টারন্যাশনাল কমিউনিটি নেক্সট ডে মানে হলো 24 জুন। ইন্টারন্যাশনাল কমিউনিটি বিকেম ওয়ারিড। তাহলে আমাদের অ্যান্সার হবে বি নম্বরে, বিকেম ওয়ারিড। এতটুকু লিখলেই অ্যান্সার হয়ে যাবে। এ ব্রিটিশ ডাইভার, একজন ব্রিটিশ ডুবুরি জুলাইয়ের 3 তারিখ তিনি দেখতে পেলেন যে তারা জীবিত রয়েছে। ডিসকভার্ড দ্য ফুটবলার্স অ্যালাইভ। তিনি ডিসকভার্ড অ্যালাইভ, এই সবচেয়ে ভালো হয় অ্যান্সারটা এভাবে লিখলে, ডিসকভার্ড দ্য ফুটবলার্স অ্যালাইভ। আবারও বলছি, ডিসকভার্ড দ্য ফুটবলার্স অ্যালাইভ। থাই রেস্কিউয়ার ডাইট। কখন তিনি মারা গেলেন? যখন তিনি তাদেরকে সাপ্লাই করতেছিলেন ফুড অ্যান্ড আদার নেসেসিটিস। এ থাই রেস্কিউয়ার ডাইট, এখান থেকে আমরা লিখব ওয়াইল হি ওয়াজ, না লিখলেও সমস্যা নেই, ওয়াইল সাপ্লাইং দ্যাম ফুড অ্যান্ড আদার নেসেসিটিস, এতটুকু। ওয়াইল সাপ্লাইং দ্যাম ফুড অ্যান্ড আদার নেসেসিটিস, তাদেরকে যখন খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সাপ্লাই করা হচ্ছিল জীবিত রাখার উদ্দেশ্যে, তখন একজন থাই রেস্কিউয়ার মারা যান। রেস্কিউয়ার মানে হলো উদ্ধারকর্মী। সর্বশেষ প্রশ্ন, ওয়ার রেস্কিউড নেক্সট 3 days। অল 13 ওয়ার রেস্কিউড
in next 3 days. তাহলে আমরা লিখব 12 footballers and their coach. 12 footballers and their coach were rescued next 3 days. শেষ। সামারিটা এখান থেকে লিখতে হবে, এই প্যাসেজের উপর ভিত্তি করে মূল ঘটনাটি লিখতে হবে, নিজে থেকে বানিয়ে লিখতে হবে। তোমাদের জন্য একটি সামারি এখানে তুলে ধরা হলো, প্রয়োজনে তোমরা পজ দিয়ে সামারিটা লিখে রাখতে পারো। আমরা এখন চলে যাচ্ছি কোশ্চেন 6। কোশ্চেন 6 এখানেই সমাধান করছি। অর্থ বুঝে যদি তোমরা সমাধান করো তাহলে তোমাদের জন্য এটা অত্যন্ত সহজ একটি জিনিস হবে। ডোনেশন অফ ব্লাড, রক্তদান, ইজ ইউনিভার্সালি অ্যাকনলেজড, সার্বজনীনভাবে স্বীকৃতি প্রাপ্ত, টু বি এ ভেরি নোবেল ডিড। অর্থাৎ রক্তদান সর্বজনীনভাবে স্বীকৃত একটি মহৎ কাজ হিসেবে, কারণ একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর জন্য রক্তদান অত্যন্ত একটি দরকারি জিনিস। রক্ত স্বল্পতায়, রক্তের অভাবে অনেক মুমূর্ষু রোগী তারা অকালে তাদের জীবন হারান। ইন আওয়ার সোসাইটি সাম অফ আস নারিশ, আমাদের সমাজে কেউ কেউ ধারণা পোষণ করেন, এ মিসকনসেপশন, একটি ভ্রান্ত ধারণা, অ্যাবাউট ব্লাড ডোনেশন, হুইচ কনভেজ এ নেগেটিভ মেসেজ, যেটা একটি নেগেটিভ মেসেজ দেয় ফর দি আদার্স, অন্যদেরকে, নিজে তো রক্ত দিবেই না, অন্যদেরকে অনুৎসাহিত করে রক্ত না দেওয়ার জন্য, রক্ত দিলে তার ক্ষতি হবে, এই সেই নিয়ে অনেক নেগেটিভ ধারণা রয়েছে। তাহলে লাইনটা কি হবে? ইন আওয়ার সোসাইটি সাম অফ আস নারিশ এ মিসকনসেপশন অ্যাবাউট ব্লাড ডোনেশন হুইচ কনভেজ এ নেগেটিভ মেসেজ ফর দি আদার্স। নেগেটিভ মেসেজ থাকে, রক্ত দিও না, রক্ত দিলে এটা হবে সেটা হবে ইত্যাদি। অ্যাজ পার মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স অনুযায়ী এভরি ম্যান ইন সাউন্ড হেলথ, সুস্থ সবল একজন ব্যক্তি, ক্যান ডোনেট ব্লাড, তিনি রক্ত দিতে পারেন, আফটার এভরি 3 months উইদাউট এনি সাইড ইফেক্ট, কোনো সাইড ইফেক্ট ছাড়াই 3 মাস পর পর রক্ত দিতে পারবেন যদি তিনি সুস্থ হন। তারপরে রয়েছে উই শুড হ্যাভ এ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া দ্যাট ইফ উই ডোনেট ব্লাড উই ইনভাইট নো হার্ম টু আস, আমাদের ধারণা রাখতে হবে, আমরা পরিষ্কার ধারণা রাখতে হবে, যদি আমরা রক্ত দান করি এতে আমাদের কোনো ক্ষতি হবে না। সর্বশেষ লাইনটা বের করা খুবই সহজ হয়ে গেল আমাদের জন্য। সামটাইমস এ ব্যাগ অফ আওয়ার ব্লাড ইজ এনাফ, মাঝে মাঝে এক ব্যাগ রক্ত যথেষ্ট, টু সেভ দ্য লাইফ অফ এ ডাইং পারসন, একজন মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচানোর জন্য একটি ব্যাগ রক্তই যথেষ্ট হতে পারে কখনো কখনো। আর একজন রক্তদাতার কারণে কারো জীবন যদি বেঁচে যায় অবশ্যই, তাহলে নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। অন্যের জীবন বাঁচানো চারটিখানি কথা নয়, আর সেটা যদি নিজের কোনো ক্ষতি না করে অন্যের জীবন বাঁচানো যায় সেক্ষেত্রে নিঃসন্দেহে এটি একটি সওয়াবের কাজ, প্রশংসার দাবিদার। আমরা এখন রিঅ্যারেঞ্জ সলভ করব। এটা সলভ করার জন্য শুধু নাম্বারগুলো সিরিয়াল করে তুলে দিলেই হবে, পুরো অ্যান্সার লেখার প্রয়োজন নেই। শামীম ওয়াজ অ্যান আনএমপ্লয়েড ইয়ুথ অফ অ্যান ইম্পভারিশড ফ্যামিলি, দরিদ্র পরিবারের একজন বেকার যুবক ছিল শামীম। তাহলে প্রথমটা পেয়ে গেলাম আমরা ই নম্বর। তারপরে হবে, যেহেতু সে দরিদ্র পরিবারের সন্তান, দারিদ্রতা তাকে বাধ্য করলো টু লুক ফর ওয়ার্ক, কাজ অনুসন্ধান করার জন্য, সি নম্বর হবে এটা। তারই অংশ হিসেবে দেন হি জয়েন্ট দ্য ট্রেনিং প্রোগ্রাম অফ ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসিভ ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন, শাকসবজি চাষ সম্পর্কে জ্ঞান অর্জন করলো। তাহলে এটা হবে এফ নম্বর। সেই ট্রেনিং নিয়ে শামীম কি করলো? শামীম গট এ লিজ অফ ল্যান্ড ইন হিজ ভিলেজ, সে একটি জমি লিজ নিল। তাহলে এটা হবে এ নম্বর। তারপর
শামীম যে জ্ঞান অর্জন করেছে, হি অ্যাপ্লাইড হিজ নিউ অ্যান্ড ইমপ্রুভ নলেজ ফর কাল্টিভেটিং ভেজিটেবলস। হি অ্যাপ্লাইড হিজ নিউ অ্যান্ড ইমপ্রুভ নলেজ, যেহেতু সে ট্রেনিং প্রাপ্ত, সে তার নিউ এবং ইমপ্রুভ নলেজ অ্যাপ্লাই করেছে ফর কাল্টিভেটিং ভেজিটেবলস, শাকসবজি চাষাবাদের জন্য। তাহলে এটা হবে এইচ নম্বর। তারপর দেখা যাচ্ছে হি হ্যাজ অলসো বিন রাইজিং হাইব্রিড কাউস, এখানেই থেমে থাকেনি, সে হাইব্রিড কাউ উৎপাদন করেছে, শঙ্কর জাতির কাউ উৎপাদন করেছে ফর মিল্ক অ্যাজ ওয়েল এজ টু প্রডিউস ম্যানিউর, সার উৎপাদনের জন্য। তাহলে এটা হবে ডি নম্বর আমরা দিয়েছি। বাকি রইল বি এবং জি। শামীমস লট হ্যাজ চেঞ্জড রেডিক্যালি, শামীমের ভাগ্য আমূল পরিবর্তন হয়েছে, তাহলে এটা হবে বি। আর হি ইজ নাও ভেরি হ্যাপি টু বি এ সেলফ সাফিসিয়েন্ট ম্যান, একজন স্বাবলম্বী ব্যক্তি হিসেবে তিনি এখন খুবই খুশি। তাহলে আমরা একটু গল্পটা আবার একটু দেখি, কারণ মুখস্থ করা যাবে না, গল্পটা বুঝতে হবে। শামীম দরিদ্র পরিবারের একজন যুবক ছিল, সেই দারিদ্রতা তাকে কাজ করতে বাধ্য করেছিল। তারই অংশ হিসেবে ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়েছিল, ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসিভ ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন, শাকসবজি উৎপাদনের উপরে সে জ্ঞান অর্জন করে। সে একখণ্ড জমি লিজ নিল, সেই জমিতে সে তার নলেজকে কাজে লাগালো ফর কাল্টিভেটিং ভেজিটেবলস। তারপর সে আরও একটা কাজ করলো, পাশাপাশি সে হাইব্রিড কাউ উৎপাদন শুরু করলো, লালন পালন শুরু করলো দুধ এবং সারের জন্য। ফলে তার ভাগ্যের ব্যাপক পরিবর্তন হলো। এখন সে ভেরি হ্যাপি টু বি এ সেলফ সাফিসিয়েন্ট ম্যান, একজন আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে তিনি খুবই খুশি। এই ছিল ঢাকা বোর্ড 2019 সালে আগত ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের সমাধান। আশা করি এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমাদের কোনো জানার থাকে, তাহলে কমেন্ট করতে ভুল করবে না, কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আর চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অভিনন্দন জানাই, এবং যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবে, এতে করে পরবর্তীতে যখন আমরা কোনো ভিডিও আপলোড দিব স্বয়ংক্রিয়ভাবে তোমার কাছে পৌঁছে যাবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, পরীক্ষায় সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।